বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্ভুজ ও বহুভুজ পরিমিতি অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার। আমি মোহাম্মদ জিহাদ আলম, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান। চতুর্ভুজ কি? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ হলো এমন একটি বিশেষ ক্ষেত্র যার চারটি বাহু রয়েছে এবং চারটি বাহুই পরস্পরের সাথে আবদ্ধ হয়ে একটি নির্দিষ্ট স্থানকে ঘিরে রয়েছে। এ ধরনের আকৃতিকেই আমরা চতুর্ভুজ বলে থাকি। সাধারণত বিভিন্ন ধরনের চতুর্ভুজ রয়েছে, তবে আমরা বিশেষ কিছু চতুর্ভুজ এই অধ্যায়ে আলোচনা করব এবং তাদের বিভিন্ন হিসাব কিভাবে বের করতে হয় সেটা জানব। তো নর্মালি চতুর্ভুজ মানে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র এবং এর চারপাশে এই যে রেখা রয়েছে এই অংশটাকে বলা হয় পরিসীমা। অর্থাৎ এইভাবে আমরা চিন্তা করতে পারি যে একটি চতুর্ভুজ বা চতুর্ভুজ আকৃতির একটি বাগান রয়েছে, তার চারপাশে ইট দিয়ে ঘেরাও করতে হবে, অথবা তার চারপাশে দড়ি দিয়ে ঘেরাও করতে হবে, অথবা তার চারপাশে গাছ লাগাতে হবে। যে কোনো কারণে এই চারপাশ যদি গণনা করতে হয় আমরা পরিসীমা হিসাব করবো এবং চারটা বাহু যোগ করলেই পরিসীমা আমরা পেয়ে যাব। শুধু চতুর্ভুজ না, যে কোনো আকৃতির ক্ষেত্রে যদি তার চারপাশের বাহুগুলো গণনা করা হয় তার পরিসীমা পাওয়া যায়। এবার কিছু বিশেষ আকৃতি যা আমরা আলোচনা করব এবং যেগুলো নিয়ে আমরা হিসাব করব এই অধ্যায়ে, সেগুলো সম্পর্কে বলি। প্রথমে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলো এমন বিশেষ একটি ক্ষেত্র যার বিপরীত পাশের দুটা বাহু সমান থাকে। এই যে এই দুটা বাহু, বিপরীত পাশের দুটা বাহু পরস্পর সমান থাকে এবং পরস্পর সমান্তরালও থাকে। সমান্তরাল মানে একইভাবে যাওয়া, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা এগিয়ে যায়, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা এগিয়ে যায়। এটাকে বলা হয় সমান্তরাল। তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং এই যে কোণ, চারপাশে যে কোণগুলো রয়েছে এরা প্রত্যেকেই 90 ডিগ্রি বা এক সমকোণ, বা একটি বাহুর পর আরেকটি বাহু লম্ব। এবং এর যে কর্ণ দুটা রয়েছে, এটা এবং এটা, যেটাকে আমরা এম এবং এন দ্বারা প্রকাশ করেছি, দুটা কর্ণই পরস্পর সমান হয়। মূলত এই কয়টি বৈশিষ্ট্য আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে: বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কর্ণ দুটা পরস্পর সমান, কোণগুলো এক সমকোণ, এবং এর ক্ষেত্রফল হিসাব করতে হলে আমাদের শুধু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই হবে। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এ গুণন বি। এরপরে আমরা বর্গক্ষেত্রে আসি। বর্গক্ষেত্র এক ধরনের আয়তক্ষেত্র, তবে এর চারটা বাহুই পরস্পর সমান, অর্থাৎ এ, এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই চারটা বাহুই পরস্পর সমান। পরিসীমার ক্ষেত্রে তো আমরা জানি চার বাহু যোগ করলেই পরিসীমা বের করা যায়। ক্ষেত্রফলের ক্ষেত্রে তাই দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ আগের ক্ষেত্রফলের মতোই, তবে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় যেহেতু সমান তাই আমরা এ গুণনে এ স্কোয়ার লিখতে পারি। এরও চারপাশে যে কোণগুলো রয়েছে এগুলো সবগুলোই 90 ডিগ্রি বা এক সমকোণ, এবং এর কর্ণ দুটাও পরস্পর সমান। তবে এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এই যে এখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। এখানে যে কোণগুলো দেখা যাচ্ছে এরা প্রত্যেকেই 90 ডিগ্রি বা এক সমকোণ। এই হলো বর্গক্ষেত্র। আচ্ছা, এবার আমরা আলোচনা করি সামান্তরিক নিয়ে।
সামান্তরিক হলো এমন একটি ক্ষেত্র, অনেকটা আয়তক্ষেত্রের মতোই, তবে একটু বাঁকানো। এরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এর একটা কর্ণ আরেকটা কর্ণ তুলনায় বড়। এর কোণগুলো 90 ডিগ্রি নয়, এই কোণগুলো 90 ডিগ্রি নয়, এই কোণগুলো 90 ডিগ্রি নয়, একটা কোণ 90 ডিগ্রি নয়, তবে বিপরীত কোণগুলো সমান। এই কোণটা এই কোণের সমান, আবার এই কোণটা এই কোণের সমান। বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা যেটা পাইলাম, একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এছাড়া আর কোনো কিছুই সমান বা সমান্তরাল নাই। বিপরীত কোণগুলো সমান হবে এবং এর শীর্ষ থেকে বা দুটা বাহুর মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে যদি আমরা উচ্চতা কল্পনা করি, বিপরীত বাহুগুলোর মধ্যবর্তী দূরত্বকে, তাহলে আমরা বলতে পারবো এর ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। এরপর আসি আমরা রম্বস। সামান্তরিকেরই মতো, তবে যদি চার বাহু সমান হয় তাহলে সেটা রম্বস। সামান্তরিকেরই মতো, তবে যদি চার বাহু সমান হয় সেটাকে আমরা বলতে পারবো রম্বস। রম্বসের চারটা বাহুই পরস্পর সমান। এর কর্ণগুলো সমান নয়, এর কোণগুলো 90 ডিগ্রি নয়, তবে বিপরীত কোণগুলো এই কোণটা এই কোণের সমান এবং এই কোণটা এই কোণের সমান। এই কোণটা এই কোণের সমান এবং এর যে কোনো দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্বটাই হলো উচ্চতা। তবে বর্গের মতো এরও একটা বৈশিষ্ট্য আছে, যে এর কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। এই কোণগুলো সবগুলোই 90 ডিগ্রি। এবং এই চারটা যে আমরা আলোচনা করলাম, আমরা কি কি আলোচনা করলাম দেখি। এই চারটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সামান্তরিক ও রম্বস, এই চার ধরনের চতুর্ভুজেই কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে কর্ণ দুইটা পরস্পরকে ছেদ করেছে, পরস্পরের মধ্যবিন্দুতেই ছেদ করেছে। এই কর্ণ দুইটা যে পরস্পরকে ছেদ করেছে, পরস্পরের মধ্যবিন্দুতেই ছেদ করেছে। আরেক ধরনের চতুর্ভুজ রয়েছে, যে চতুর্ভুজের, আচ্ছা আগেরটায় আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা। এই রম্বসের ক্ষেত্রফল হবে বাহু গুণন উচ্চতা, অর্থাৎ সামান্তরিকের মতো। তবে এর ক্ষেত্রে আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো হাফ গুণন কর্ণ, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। এই সূত্রের মাধ্যমেও রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এবার আমরা আসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। ট্রাপিজিয়াম এমন একটা আকৃতি, যে আকৃতির শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, সমানও হবে না। দেখাই যাচ্ছে এ থেকে বি বড়, তবে এরা পরস্পরের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা এটা অলওয়েজ সমান। এই দূরত্বটা সবসময় সমান। এই ধরনের আকৃতিকে বলা হয় ট্রাপিজিয়াম। যেমন এই আকৃতিটাও এক ধরনের ট্রাপিজিয়াম। এদের মধ্যবর্তী দূরত্বটা পরস্পর অলওয়েজ সমান। এই যে এই দূরত্বটা যেটা রয়েছে, সেটা সবসময় কি হবে, সমান হবে। এই ধরনের আকৃতিকে বলা হবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের তাদের সমান্তরাল বাহু যোগ করতে হবে, তার সাথে উচ্চতা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। বা আমরা এইভাবে বলতে পারি হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। এইভাবে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও বের করতে পারি। আমরা এখন
কিছু বহুভুজ দেখব। বহুভুজ মানে চতুর্ভুজের চেয়ে বাহুর সংখ্যা বেশি। আমরা 3টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলেছি, 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলেছি। এরপরে 5টা বাহু রয়েছে পঞ্চভুজ, 6টা বাহু রয়েছে ষড়ভুজ, 7টা বাহু রয়েছে সপ্তভুজ, অষ্টভুজ। এই 4-এর পর বাহুগুলোকে আমরা একসাথে বলে থাকি চতুর্ভুজ, বহুভুজ। একসাথে বহুভুজ বলে থাকি। এই বহুভুজগুলোর 4টার বেশি বাহুরও থাকতে পারে। যদি বাহুর মান দেয়া থাকে, যেমন এখানে বাহুর মান যদি এ দেয়া থাকে, যেমন এটাতে আমরা দেখতে পাচ্ছি মোট 6টা বাহু রয়েছে, তাহলে এন দ্বারা প্রকাশ করা হবে বাহুর সংখ্যা। তাহলে এখানে এটার জন্য 6 বা কখনো 7 কখনো 8 হতে পারে। আর যদি এই বাহুর মান দেয়া থাকে, এই এই এক এই এতটুকু বাহুর মান যদি দেয়া থাকে, তাহলে ওইটা হবে এ। যদি এরকম হয় তাহলে এই সূত্র দিয়ে আমরা na² / 4 cot 180/n, এই সূত্র দ্বারা আমরা এই ধরনের বাহুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যদি বাহুর মান দেয়া থাকে। যদি বাহুর মান দেয়া না থাকে কিন্তু কেন্দ্র হতে শীর্ষ পর্যন্ত দূরত্ব দেয়া থাকে, বাহুর মান দেয়া নাই, কি দেয়া আছে? কেন্দ্র হতে শীর্ষ পর্যন্ত দূরত্ব দেয়া আছে। শীর্ষ মানে এই কোণাগুলো, তাহলে এখানে কেন্দ্র হতে শীর্ষ পর্যন্ত দূরত্ব দেয়া আছে বি। এইরকম দেয়া থাকলে আমরা যে সূত্রের মাধ্যমে সম্পূর্ণ বহুভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো সেটা হলো n/2 b² sin থিটা, যেখানে বি হলো ওই কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, এন হলো বাহুর সংখ্যা, আর থিটা হলো 360, অর্থাৎ এই টোটাল যে কোণ 360°, এই কোণকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা থিটার মানটা পেয়ে যাব, একটা নির্দিষ্ট জায়গার থিটার মান পেয়ে যাব। যদি শুধুমাত্র এই এতটুকু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এখানে এন এর জায়গায় 1 লিখলে হবে। এন লিখতেছি আমরা সবগুলা ত্রিভুজের, যেখানে যতগুলা ত্রিভুজ সৃষ্টি হবে, এখানে যতগুলো ত্রিভুজ সৃষ্টি হবে সবগুলার একসাথে ক্ষেত্রফল বের করার জন্য এই এনটা নেওয়া হয়। এখন আমরা এই যে বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে জানলাম এবং তাতে ব্যবহৃত বিভিন্ন সূত্র ক্ষেত্রফল এবং পরিসীমার জানলাম, সেগুলো আসলে কিভাবে এসেছে তা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র। আমরা যদি এই আয়তক্ষেত্রকে সমান 2 ভাগে ভাগ করতে চাই তাহলে কর্ণ দুইটা যোগ করে দিতে হবে। কর্ণ দুটো যোগ করলে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পাবো, এটা একটা এবং এটা একটা। যদি আমরা এটাকে এ ধরি, এডিকে, এবং এটাও তাহলে এ হবে, এটাকে বি ধরলে এটাও বি হবে। আমরা দেখতে পাচ্ছি দুটো সমকোণী ত্রিভুজ এবং দুটারই ভূমি এবং উচ্চতা সমান। তাহলে আমরা বলতে পারবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দুইটা ত্রিভুজ হয়েছে এবং হাফ ভূমি গুণন উচ্চতা, 2 যদি আমরা কেটে দিই তাহলে পাবো এ বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। এইভাবেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি। ঠিক একইভাবে এখানে আমরা একটা বড় ক্ষেত্র দেখতে পাচ্ছি এবং একেও যদি দুটো ত্রিভুজে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হলো 2 গুণন হাফ ভূমি গুণিত উচ্চতা। যদি এটা কেটে যায় তাহলে ক্ষেত্রফল আসবে a²। এখন আমরা যদি এখানে একটা সামান্তরিক কল্পনা করি, এই সামান্তরিককেও কর্ণ দ্বারা সমান 2 ভাগে ভাগ করি এবং এখানে যদি একটি উচ্চতা নেই, যে উচ্চতা উভয় ত্রিভুজেই সমান হচ্ছে, তাহলে আমরা একটা ত্রিভুজের জন্য বলতে পারবো সামান্তরিকের ক্ষেত্রফল এই ত্রিভুজের জন্য
হাফ এ ইন্টু এইচ। একইভাবে এই ত্রিভুজের জন্য হাফ এ ইন্টু এইচ। তাহলে হচ্ছে দুইটা, দুই কেটে গেলে আমরা সমান্তরিক ক্ষেত্রফল বলতে পারবো ভূমি গুণন উচ্চতা। রম্বসের ক্ষেত্রেও সামান্তরিকের মতো হাফ ভূমি গুণন উচ্চতা বলা যায়, তবে রম্বসে আরেকটা সূত্রও ব্যবহার হয়ে থাকে। যেমন যদি রম্বসকে আমরা ত্রিভুজে ভাগ করি দুটো কর্ণ দ্বারা, তাহলে ঠিক রম্বসের এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ রম্বসের এই যে কর্ণগুলো, এটা আরেকটা কর্ণের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি একই হচ্ছে, উচ্চতাও একই হচ্ছে, কারণ আমরা জানি এরা পরস্পরকে, কর্ণগুলো পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে আমরা বলতে পারবো যে রম্বসের ক্ষেত্রফল দুটা আছে এবং হাফ ভূমি হলো বিডি এবং উচ্চতা হলো এসির অর্ধেক, অর্থাৎ এসি ভাগ 2। তাহলে এটা যদি আমরা কেটে দেই, আমরা পাচ্ছি বিডি গুণন এ সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফলের হাফ বা হাফ কর্ণদ্বয়ের গুণফল। এইভাবে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি। এরপরে আরেকটি চতুর্ভুজ রয়েছে, সেটা হলো ট্রাপিজিয়াম। এখন আমরা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি, বা ট্রাপিজিয়াম কি হতে হলে সূত্রটি কিভাবে আসছে তা দেখি। এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে যার সমান্তরাল দুটি বাহু হলো এ এবং বি, এবং আমরা ধরি এদের উচ্চতা এটা ই, এটা এফ, উচ্চতা হলো এইচ। এখন উচ্চতা এই ডি অংশকে এক্স অক্ষে ভাগ করে, তাহলে এই ডি অংশ হলো এক্স, এই এতটুক অংশটা হবে এ, এবং এই এফ সি অংশ হবে, অর্থাৎ এই অংশটা হবে বি থেকে এ এবং এক্স বাদ দিলে, অর্থাৎ বি থেকে এ এবং এক্স বাদ দিলে যা থাকে তাই। তাহলে এখানে তিনটা ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, এই অংশটা যেহেতু একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র অংশ ধারণ করেছে, এই অংশটা এর ক্ষেত্রফল হলো এ ইন্টু এইচ। তাহলে এ গুণন এইচ অর্থাৎ ভূমি গুণন উচ্চতা, হাফ এ ইন্টু এইচ, এবং এই অংশের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা একইভাবে। আচ্ছা, এখানে হাফ হবে না, এটা তো চতুর্ভুজের ক্ষেত্রে হাফ হয় না, শুধু ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ বি মাইনাস এ মাইনাস এক্স ইন্টু এইচ। এখন আমরা যদি একটা হাফ কমন নেই, তাহলে থাকে এখানে এক্স এইচ, এখানে হবে 2AH, এবং এখানে বি এইচ মাইনাস এ এইচ মাইনাস এক্স এইচ, যেখানে এক্স এইচ এবং এক্স এইচ কেটে যাবে, তাহলে থাকবে কি হাফ 2H থেকে H বিয়োগ করলে থাকবে AH প্লাস BH, অর্থাৎ হাফ এইচ এ প্লাস বি। এটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। এবার আমরা সুষম বহুভুজের সূত্রটা একটু প্রতিপাদনের চেষ্টা করি। এখানে একটা সুষম বহুভুজ দেওয়া আছে যার প্রত্যেক বাহুর মান হলো এ এবং বাহুর সংখ্যা হলো এন। যদি কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত বাহুর মান দেয়া থাকতো, অর্থাৎ এটা দেয়া থাকতো, তাহলে আমরা খুব সহজেই
এবং এই কোণের মান দেয়া থাকতো, তাহলে আমরা খুব সহজেই, বা কোণের মান না দেয়া থাকলেও আমরা থিটা সমান সমান 360/n করে কোণের মানটা বের করে আনতাম, এবং বাহুদ্বয়ের গুণফল, হাফ বাহুদ্বয়ের গুণফল সাইন থিটা, অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান, মনে করো এটার মান বি দেয়া আছে, তাহলে তো এটাও বি, তখন লিখতাম হলো হাফ বি স্কোয়ার সাইন থিটা। এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে এন দিয়ে গুণ করে ফেললে সকল ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে আসতো। তবে যদি এই বাহুর মান দেয়া থাকে, এ থেকে বি এর মান, তখন বের করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। আমরা এখানে একটা উচ্চতা কল্পনা করি, এই উচ্চতাকে ধরলাম এইচ, তাহলে এ থেকে এই পর্যন্ত অংশটা হলো a/2, এবং এই কোণটাকে আমরা ধরলাম থিটা, এই কোণটাকে আমরা থিটা কল্পনা করলাম। এখন দেখা যাচ্ছে তাহলে এই এই অংশটুকু হচ্ছে 2 থিটা, তাহলে দেখা যাচ্ছে এই অংশটা হলো 2 থিটা, এটা যেহেতু থিটা, দুটো মিলায় 2 থিটা। এখন আমাদেরকে থিটার মানটা বের করে আনতে হবে। আমরা যদি থিটার মানটা বের করে আনতে পারি, তাহলে দেখা যাচ্ছে খুব সহজে আমরা এটার অ্যান্সার করতে পারবো। তো নর্মালি এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু উচ্চতা বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। যেমন প্রথম যে কাজ করতে হবে, একটা সমীকরণ দাঁড় করাতে হবে এই পুরো ত্রিভুজে কতগুলো কোণ আছে। আমরা দেখতে পাচ্ছি এই অংশটা যদি চিন্তা করি, এখানে কোণ আছে হলো 360°, এবং এই অংশ যদি চিন্তা করি 2 থিটা করে, মোট n সংখ্যক কোণ আছে, অর্থাৎ n 2 থিটা সংখ্যক কোণ আছে। এবং যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে ত্রিভুজে কোণ আছে হলো 180°, এবং তা আছে হলো n সংখ্যক। এখন এটাকে যদি আমরা একটু সাজায় লেখার চেষ্টা করি, থিটার মান বের করার, তাহলে আমরা পাচ্ছি 180n - 360/2n, যাকে ভাগ করলে আমরা পাবো 90 - 180/n। এটা আমরা থিটার মান পাইলাম। এটা রাখি, এই একটা কাজে লাগবে। এবার আমরা একটু কল্পনা করি উচ্চতা বের করার। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যদি এই এই এতটুক ত্রিভুজে আমি লিখি tan থিটা, তাহলে আমি লিখতে পারবো লম্ব বাই ভূমি, যেহেতু এটা লম্ব এবং এখানে 90° কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণের সাপেক্ষে আমি লিখতে পারি tan থিটা সমান সমান h/a/2। যেখানে আমি যদি h এর মানটা চিন্তা করি, তাহলে বলতে পারবো a/2 tan, এবং থিটার মানটা লিখবো 90 - 180/n, যেটা আমরা পূর্বেই বের করেছি। অতএব a/2 tan 1 × 90 - 180/n। আমরা জানি ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী এইখানে a/2 ট্যানের জায়গায় যেহেতু 1 আছে, ট্যানের জায়গায় কট হয়ে যাবে 180/n। আমরা h এর মান পেয়ে গেলাম। এখন শুধু মানটা বসায় দেবো, হাফ a × a/2 cot 180/n। তারপরে a²/4 cot 180/n। এটা হলো এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সবগুলোর ক্ষেত্রফল কি হবে?
সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, এর সাথে n গুণ হবে n a²/4 cot 180 ডিভাইডেড বাই n। এই হলো সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র যদি বাহুর মান দেয়া থাকে। এই মোটামুটি আমাদের 16.2 চতুর্ভুজ ও বহুভুজের সূত্রগুলোর প্রতিপাদন। আশা করি ভালো লেগেছে। এর পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।